নমস্কার বন্ধুরা, দুর্দান্ত একটি খবর সামনে এসেছে। খারাপ খবর তো ছড়িয়ে দেওয়ার লোকের অভাব হয় না। তখন অনেক পাকিস্তান, চীনের দালাল চলে আসে। তবে ভারতের এই চমকে দেওয়া সাফল্যকে আমরা ছড়িয়ে দেব। ভাবতে পারেন যে আয়ের সমতায় আমরা কখনো ভবিষ্যতে আমেরিকা অথবা চীনের মতো দেশেদের সমান সমান হতে পারবো? বেশিরভাগই হয়তো ভাবছেন যে হ্যাঁ, অবশ্যই পারবো। আবার অনেকেই দোনোমনোতেও আছেন। তবে প্রায় সকলেই ভেবে নিয়েছেন যে আমি হয়তো ভিডিওর থাম্বনেইলে ভুল কথা লিখেছি। না, একদমই ভুল লিখিনি। ভবিষ্যতের কথা তো ছেড়েই দিন, বরং আজকের দিনে দাঁড়িয়ে ইনকাম ইকুয়ালিটিতে আমরা আমেরিকা এবং চীনের সমান নয়, বরং তাদেরকেও পেছনে ফেলে বিশ্বে চতুর্থ স্থানে পৌঁছে গেছি। না, দিবা স্বপ্ন দেখছি না, বানিয়েও বলছি না, বরং ওয়ার্ল্ড ব্যাংকের রিপোর্টেই এই তথ্য দেওয়া হয়েছে, যার লিঙ্ক আমি ডেসক্রিপশনেও দিয়ে দেব। আর শুধু এতটুকুই নয়, বরং ভারত সরকারের সহায়তায় চরম দরিদ্রতা থেকেও বেরিয়ে এসেছে কোটি কোটি জনগণ। সম্পূর্ণ ঘটনাটি ঠিক কি বলেছে বিশ্বব্যাংক, কিভাবে এত বড় সাফল্য অর্জন করলো ভারত, এই ডেটা কি আদৌ বিশ্বাসযোগ্য? আমাদের তুলনায় আমেরিকা, চীন ঠিক কোথায় দাঁড়িয়ে? এছাড়াও খুঁজে দারুণ ইন্টারেস্টিং সব তথ্য আপনাদের সামনে নিয়ে এসেছি। তাই অর্ধসত্য না জানতে চাইলে সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন। ইনকাম ইকুয়ালিটি অর্থাৎ আয় সমতার অর্থ খুব সংক্ষেপে বুঝতে হলে ধরুন যে একটা পাড়ায় 10 জন থাকে। যদি প্রত্যেকেই 10,000 টাকা করেই আয় করে, তাহলে সকলের আয় সমান, অর্থাৎ একদম পারফেক্ট ইনকাম ইকুয়ালিটিতে আছে। কিন্তু যদি একজন 50,000 টাকা আয় করে আর বাকিরা মাত্র 5,000 টাকা করে, তাহলে তো একেবারেই বৈষম্য। এবং এই সমতা অথবা বৈষম্য মাপা হয় গিনি সূচক দিয়ে। এটা 0 থেকে 100-র মধ্যে মাপা হয়। 0 মানে সকলের আয় সমান, আর 100 মানে একজনই সব কিছু নিয়েই বসে আছে। অর্থাৎ বুঝতেই পারছেন, যেই দেশের মান 0-এর যত কাছে থাকবে, সেই দেশ ইনকাম ইকুয়ালিটিতে ততই ভালো। এই স্কেলে ভারতের স্কোর 25.5, অর্থাৎ আমাদের দেশে আয়ের ক্ষেত্রে প্রচুর সমতা আছে। অন্যদিকে চীনের মান 35.7 আর আমেরিকার 41.8, অর্থাৎ ওখানে ইনকাম আমাদের চেয়ে অনেক বেশি অসম। তাহলে আমরা কি আমেরিকা এবং চীনের থেকে অনেক ভালো জায়গায় রয়েছি? সেটি একটু পরেই আলোচনা করছি। তবে আমাদের আগে রয়েছে মাত্র 3টি দেশ: স্লোভাকিয়া, যাদের রেটিং 24.1, স্লোভেনিয়া, যাদের রেটিং 24.3 এবং বেলারুশ, যাদের রেটিং 24.4। এখন প্রশ্ন হচ্ছে, ভারত কিভাবে এই চতুর্থ স্থানে পৌঁছলো? কারণ এত বড় একটা দেশ হয়ে এত বৈচিত্র্যের মধ্যেও ইনকাম ইকুয়ালিটিতে চতুর্থ র্যাঙ্ক অর্জন করা অসম্ভব না হলেও খুব বিরল তো বটেই। তাই এটা কেবল ডেটা নয়, এটা ভারতের গত দশকের পরিবর্তনের প্রতিচ্ছবিকে দেখায়। এই এক দশকে ভারত 171 মিলিয়ন মানুষকে চরম দরিদ্রতা থেকে বের করে এনেছে। ভাবুন খালি একবার, যেখানে 2011-12 সালে ভারতের দরিদ্রতার হার ছিল 16.2%, সেখানে বর্তমানে এটি নেমে এসেছে মাত্র 2.3%। অর্থাৎ এখন আমাদের দেশে মাত্র 2% মানুষই দরিদ্র সীমার নিচে রয়েছে। এছাড়া শুধু শহরে নয়, বরং গ্রামেও উন্নতি হয়েছে। গ্রাম শহরের মধ্যে দরিদ্রতার ব্যবধান 7.7% থেকে নেমে এসেছে 1.7%। তবে কোনো সাফল্যই এমনি আসে না। তাই কোনো জায়গায় আমাদের সরকারের নীতির ফলে যদি স্পষ্টতই দেশে বিশাল সাফল্য আসে, সেখানে আমাদেরকে অবশ্যই সরকারের প্রশংসা করা উচিত। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে সরকার ঠিক কি করেছে? ওয়ার্ল্ড ব্যাংকের মতে সরকারের একাধিক স্কিম এর পেছনে মূল ভূমিকা পালন করেছে। যেমন জাতীয় খাদ্য নিরাপত্তা আইনে ভারত সরকার নিশ্চিত করেছে যে গরিব মানুষেরা যেন না খেয়ে না থাকে। মনরেগা স্কিমের আওতায় সরকার গ্রামে গ্রামে কাজ দিচ্ছে। আয়ুষ্মান ভারতের সাহায্যে বিনামূল্যে স্বাস্থ্যসেবা। প্রধানমন্ত্রী জনধন যোজনার ফলে ব্যাংক অ্যাকাউন্ট খুলেছে 55 কোটিরও বেশি মানুষ। তবে সবচেয়ে বেশি লাভ হয়েছে ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার, অর্থাৎ আধারের মাধ্যমে টাকা সরাসরি জনগণের অ্যাকাউন্টে পাঠানোর ফলে, যার ফলে দুর্নীতি বন্ধ হয়েছে, সঠিক ব্যক্তির অ্যাকাউন্টে টাকা পৌঁছেছে। অন্যদিকে ভুয়ো অ্যাকাউন্ট, ভুয়ো মানুষের নাম দিয়ে এই টাকা মেরে খাওয়ার ব্যবসা বন্ধ হওয়ায় ভারত সরকারেরও প্রায় 3.48 লক্ষ কোটি টাকা বেঁচেছে। তবে চীন এবং আমেরিকার তুলনায় ভারত এখন ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে? চীন 1970 থেকে আজ পর্যন্ত প্রায় 800 মিলিয়নেরও বেশি মানুষকে দরিদ্রতা থেকে বের করে এনেছে। কিন্তু চীনের আয় বৈষম্য অনেক বেশি, অর্থাৎ
কিছু লোকই খুব বেশি কামাই করছে এবং বাকিরা অনেক কম। অন্যদিকে আমেরিকারও একই দশা। আমেরিকায় দরিদ্রতা তুলনামূলকভাবে কম হলেও আয় বৈষম্য তীব্র, গিনি সূচক 41.8। তবে এখানে আরেকটি বিষয় রয়েছে যে আয়ের বৈষম্য কম হলেও আমরা বলতে পারি না যে আমরা আমেরিকা অথবা চীনের থেকে বেশি ভালো পজিশনে আছি, কারণ যেখানে আমাদের এখানে প্রতি ব্যক্তির আয় বছরে প্রায় $3,000, সেখানেই চীনের প্রতি ব্যক্তির আয় আমাদের 4 গুণেরও বেশি, প্রায় $14,000, এবং আমেরিকার প্রতি ব্যক্তির আয় আমাদের 30 গুণ, প্রায় $90,000। অর্থাৎ সেখানে আয়ের সমতা কম হলেও প্রতি ব্যক্তির আয় আমাদের থেকে অনেক অনেক বেশি। অন্যদিকে আমাদের এখানে কামাই আমরা সবাই প্রায় সেমই করছি, কিন্তু সবাই কম কামাই করছি। যাই হোক, এখানে যেভাবে আমরা ওদেরকে পিছনে ফেলেছি, আশা করি ভবিষ্যতে এটাও একদিন সম্ভব হবে যে আমাদেরও প্রতি ব্যক্তির আয় এদের থেকেও বেশি হবে, কারণ আমরা বিশ্বের সবচেয়ে দ্রুত গতিতে এগিয়ে চলা অর্থনীতি। বিশ্ব ব্যাংকের মতে ভারত 2025-26 অর্থ বছরে 6.3% আর্থিক প্রবৃদ্ধি অর্জন করতে পারে এবং ভারতের লক্ষ্য 2030 সালের মধ্যে $1 ট্রিলিয়ন পণ্যের রপ্তানি করা। এছাড়াও সেই সময়ে আমরা জার্মানিকেও পিছনে ফেলে বিশ্বের 3য় সবচেয়ে বড় অর্থনীতি হয়ে যাব। তবে তখনও আমাদের সরকারকে লক্ষ্য রাখতে হবে যে এই উন্নয়নের ফল যেন কেবল বড় লোকদের হাতে না গিয়ে সমাজের সকল স্তরের মানুষদের কাছেই পৌঁছায়। এই জন্য দরকার আরও নতুন নতুন টার্গেটেড পলিসি। তবে এখনও যারা ভালোবেসে ভিডিওটি দেখছেন তাদের জন্য একটি বোনাস তথ্য। 2005-6 সালে ভারতে অত্যন্ত দরিদ্রতার হার ছিল 55%, অর্থাৎ তখন আমাদের দেশে অর্ধেকেরও বেশি মানুষ ছিল অত্যন্ত দরিদ্র। তবে এখন 2025 সালে দাঁড়িয়ে এই হার নেমে এসেছে মাত্র 2%। যদিও এতটুকুও শেষ করে আমাদের প্রিয় ভারতবর্ষ থেকে দরিদ্রতাকে একেবারে নির্মূল করে ফেলতে হবে, যাতে ম্যাগনিফাইং গ্লাস দিয়ে খুঁজলেও না পাওয়া যায়। তবুও এটা দেখায় যে পরিবর্তন সম্ভব যদি ইচ্ছা থাকে, পরিকল্পনা থাকে আর সঠিকভাবে সেগুলিকে বাস্তবায়ন করা হয়। আমাদের চারপাশেই যেখানে বাকি দেশেরা ধর্ম নিয়ে কাটাকাটি করে দেশে অরাজকতা করছে, সেখানেই আমরা ক্রমাগত বিশ্বশক্তি হয়ে উঠছি। তবে আপনাদের ঠিক কী মনে হয়, ভারত কি সঠিক পথে এগোচ্ছে, নাকি এটা কেবল একটা পরিসংখ্যান ছাড়া অন্য কিছু নয়? কমেন্টে আপনার মতামত জানাবেন এবং এই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক আর নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন, কারণ এরকমই তথ্যভিত্তিক কন্টেন্ট আমরা রোজ নিয়ে আসি। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। ধন্যবাদ।